ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পার্স ডিফেন্স, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা একটা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে 0.51%, অর্থাৎ 0.5% মতন। এই যে পারফরমেন্সটা না, এটা একদম লাস্ট মুভমেন্টটা দেখিয়েছে, যেখানে আজকের দিনে এই কোম্পানিটা লাস্ট মুভমেন্ট ছাড়া কিন্তু পুরোটাই পজিটিভ ছিল, কোনো এক সময় 5-6% ওপরে ছিল। থাকার পিছনে কারণ কোম্পানিটার Q4 রেজাল্ট এবং কোম্পানিটা আরও কিছু কর্পোরেট অ্যাকশনের কথা বলেছিল। তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, তো চলুন দেখে নিই রেজাল্টটা কী হয়েছে এবং তার সাথে কোম্পানি যে কর্পোরেট অ্যাকশনগুলো দেবে বলেছিল সেগুলো দিয়েছে কি না। অ্যাট ফার্স্ট দেখে নেব কোম্পানিটা ডিভিডেন্ড দেবে বলেছিল, তো ডিভিডেন্ড দিয়েছে নাকি। তো কোম্পানিটা 50 পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে। তো এই ডিভিডেন্ডটা বলছে ফাইনাল ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু রেকর্ড ডেট পাওয়া যাবে, তারপরে কোম্পানিটার এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু স্প্লিটের কথাও বলেছিল, সাব ডিভিশন বা স্প্লিট। তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু স্প্লিট দিয়েছে। বলছে এক্সিস্টিং 1 ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 10, সেই ফেস ভ্যালু কত হতে চলেছে? 5 হতে চলেছে, অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার। তো স্যার 1:2 রেশিওতে কিন্তু কোম্পানিটা স্প্লিট দিয়েছে, যেখানে যার কাছে একটা শেয়ার রয়েছে তার কাছে দুটো শেয়ার হতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। তো যে কোনো স্প্লিট বলুন বা বোনাস বলুন, এগুলো কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো এই ক্ষেত্রেও এজিএম হবে এবং এজিএমে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে, তারপরে রেকর্ড ডেট এবং তারপরে এই স্প্লিটটা কিন্তু পাওয়া যাবে। তো সাধারণত কী হয়, শেয়ারহোল্ডাররা এই কর্পোরেট অ্যাকশনগুলোর ক্ষেত্রে অ্যাপ্রুভাল দিয়েই দেয়। আমরা কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে, সরি ল্যাকে রয়েছে। ওকে, তো আমরা এবার সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে ডিসেম্বর 24, আগের কোয়ার্টারে মার্চ 25, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, আমরা যদি টোটাল ইনকাম দেখি, দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 8,517, আগের কোয়ার্টারে 8,739, এই কোয়ার্টারে 11,228। দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু ব্যাপক জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির খরচা কী হয়েছে? 7,300 এক বছর আগে, আগের কোয়ার্টারে 6,800, এই কোয়ার্টারে 8,500। তো দেখলে দেখা যাবে ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু খরচাটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,208, আগের কোয়ার্টারে 1,925, এই কোয়ার্টারে 2,664। তো 1,200টা ডবল হয়ে গেছে এবং 2,600টাও অনেকটাই জাম্প করেছে প্রফিট। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল? 960, আগের কোয়ার্টারে 1,385, এই কোয়ার্টারে 2,083। তো প্রফিটও কিন্তু ব্যাপক জাম্প করেছে, ইয়ারলি ডবল হয়ে গেছে এবং কোয়ার্টারলিও কিন্তু প্রায় ডবল, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। যেখানে ইপিএস কি বলছে? 2.56, এক বছর আগে 3.74, আগের কোয়ার্টারে 4.89, এই কোয়ার্টারে। তো পার্স ডিফেন্স এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে এবং তার সাথে যে রেজাল্টটা Q4 প্রেজেন্ট করেছে সেটা ফাটাফাটি রেজাল্ট হয়েছে। এখন দেখার বিষয় যে এর ইম্প্যাক্ট আমরা ফ্রাইডেতে কীরকম দেখতে পারবো, অর্থাৎ মার্কেট কীরকমভাবে এই রেজাল্টটাকে, এই স্প্লিটটাকে নেয়। ডিফেন্স সেগমেন্টের কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পেয়েছে বলে কোম্পানিটা ভালো করেছে। আর গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে কিন্তু ভবিষ্যতেও আরও ভালো অর্ডার পেতে পারে। ফেডারেল ব্যাংকটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই ব্যাংকটা 3.57% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণ মার্কেটে প্রেশার ছিল, কোম্পানি নিচে এসছে। তো এই কোম্পানিটার রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো চলুন দেরি না করে এই কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে Q4 সেটা একটু দেখে নিই। তো অ্যাট ফার্স্ট দেখে নেবো যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 1.20 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ডেড, তারপরে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 3.24, 12.24, 3.25, এক বছর আগে, আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম কি বলছে? যে ব্যাংকটা এক বছর আগে 6 লাখ
6,73,223। তো 6,73,223 এটা কিন্তু ল্যাকেই রয়েছে। আগের কোয়ার্টারে 7,72,000, এই কোয়ার্টারে 7,65,000। তো দেখলে দেখা যাবে 6,73,000টা 7,65,000 হয়েছে। ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটার মধ্যে একটু গিরাবট আছে। তো এবার আমরা কি দেখবো, টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ খরচা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 5,62,000 খরচা করেছিল আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 5,15,000, এই কোয়ার্টারে 6,15,000, এই কোয়ার্টারে 6,18,000। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম যেটা সেটা কমে গেছে, কিন্তু খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1,11,000, আগের কোয়ার্টারে 1,56,000, এই কোয়ার্টারে 1,46,000। কারণ খরচাটা কোম্পানি কিন্তু কন্ট্রোল করতে পারেনি, খরচাটা অনেকটা বেড়ে গেছে কোয়ার্টারলি, যার জন্য কোম্পানির অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য পড়েছে। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে মেন প্রফিট অর্থাৎ নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 90,000, আগের কোয়ার্টারে 95,000, এই কোয়ার্টারে 1,03,000। তো অপারেটিং প্রফিট কোয়ার্টারলি পড়েছিল, কিন্তু এখানে দেখলে দেখা যাচ্ছে মেন প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু জাম্প করেছে। কি করে সেটা চলুন দেখি। তবে যাওয়ার আগে বলবো কি, আমরা ব্যাংকের রেজাল্ট দেখার ক্ষেত্রে কিন্তু প্রফিট দেখি, তারপর প্রভিশন, তারপর হচ্ছে এনপিএ। তো প্রভিশন, চলুন এবার একটু প্রভিশন দেখে নিই, তাহলে একটু ভালো ক্লিয়ার হবে। তো দেখলে দেখা যাবে দেখুন প্রভিশন, প্রভিশন কি বলছে। প্রভিশন বলছে যে 1 বছর আগে কি ছিল, 1 বছর আগে মাইনাসে ছিল, অর্থাৎ অ্যাড হয়েছিল প্রভিশনের জায়গায়। আগের কোয়ার্টারে 29,233 লাখ মাইনাস হয়েছিল, এই কোয়ার্টারে 13,811 কারোর মতন মাইনাস হয়েছে। তো দেখলে দেখা যাবে যে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট ভালো হওয়ার পিছনে যদি কারণ বলেন বা কারণ দেখেন, দেখলে দেখা যাবে আগের কোয়ার্টারে 29,233 কারোর নেগেটিভ হয়েছিল প্রভিশনের জন্য, আর এইবার হচ্ছে 13,811 কারোর মাইনাস হয়েছে প্রভিশনের জন্য। তো প্রভিশনটা মাইনাস হওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রফিটটা এরকম প্রেজেন্ট করতে পেরেছে ইয়ারলি, কোয়ার্টারলি। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে আমরা কি দেখবো, গ্রস এনপিএ। তো গ্রস এনপিএ যদি দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে 4,52,000, আগের কোয়ার্টারে 4,55,000, এই কোয়ার্টারে 4,37,000। তো সামান্য হলেও নন পারফর্মিং অ্যাসেট কিন্তু ব্যাংকটা কমিয়েছে। তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা ফ্রাইডেতে দেখতে পারবো, যেখানে প্রফিট যথেষ্ট ভালো করেছে কারণ প্রভিশন কোয়ার্টারলি কমিয়েছে। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 2.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। আমরা যদি Q4 রেজাল্ট দেখি, তাহলে দেখলে দেখাবে দেখুন প্রফিট এই কোম্পানিটাও যথেষ্ট ভালো করেছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, প্রফিট 54% জাম্প করেছে কোম্পানির, যেখানে মডারেট কার্গো ভলিউম গ্রোথ, যেখানে কোম্পানিটা এস্টিমেটকে বিট করেছে। যেখানে এস্টিমেট কি ছিল, এস্টিমেট ছিল 364.2 কারোর, সেই এস্টিমেটকে বিট করে কোম্পানি প্রফিট দাঁড় করেছে কত, 509.4 কারোর। যেখানে আমরা রেভিনিউকেও দেখতে পারবো ইয়ার অন ইয়ার বেসিস 17.04% হারে গ্রো করেছে। প্রায় প্রতি কটা নিউজ চ্যানেলে কিন্তু তাই শো করছে। দেখুন প্রফিট জাম্প করেছে 54.4% এবং রেভিনিউ জাম্প করেছে 17%। তো কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখন দেখার বিষয় যে ফ্রাইডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, তো ভবিষ্যতে এই কোম্পানিটা আরও ভালো অর্ডার পেতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।